হ্যালো এভরিওয়ান, মোস্ট ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও লেসন। আমি সাগর ইন ফ্রন্ট অফ ইউ। দেখুন, আমাদের জীবনে প্রতিটা বিষয় জানার এবং বোঝার ক্ষেত্রে যেমন আমাদের একটা আগ্রহ কাজ করে, ঠিক একইভাবে প্রতিটা বিষয়ের কিন্তু এক একটি নির্দিষ্ট উদ্দেশ্য থেকে থাকে। ঠিক সেই জায়গা থেকে আজকে আমি আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি আর্টিকেল নিয়ে। এই আর্টিকেল টপিক্সটা আমাদের জীবনে আমাদের কথা বলার ক্ষেত্রে অথবা আমাদের কোন কাজে লাগে এই আর্টিকেল গ্রামারটি, ঠিক সেই ব্যাপারটা আজকে আমি আপনাদের সাথে বলার এবং বোঝানোর চেষ্টা করব। সো আপনি অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটির প্রথম 5 মিনিট কোনোভাবে স্কিপ করবেন না। প্রথম 5 মিনিটের মধ্যে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব যে আর্টিকেল কেন শিখবো এবং কী জন্য শিখবো এবং কিভাবে শিখবো। অর্থাৎ এখানে কিছু ব্যতিক্রম তথ্য দেওয়ার চেষ্টা করব, যে তথ্যগুলো জানলে আশা করা যায় আপনাকে আর্টিকেল নিয়ে আর কখনো দুর্ভোগ পোহাতে হবে না। এখন প্রথমত আমরা কোশ্চেন করি যে হচ্ছে আর্টিকেল কেন শিখি আমরা, আর্টিকেল একটি বাক্যে কি কাজ করে এবং কিভাবে আমরা আর্টিকেলকে শিখব। সো চলুন আমরা আজকে তাহলে কথা বলতে যাচ্ছি আর্টিকেল নিয়ে। দেখুন, আমরা প্রথমত 3টা বাক্য দেখব, একটু ভিন্নভাবে আমরা শেখার চেষ্টা করি। দেখুন, প্রথমত আমরা 3টা বাক্য দেখব। আমি লিখলাম গিভ মি অ্যান অ্যাপেল, গিভ মি এ অ্যাপেল, গিভ মি অ্যাপেল। এখন এখানে 3টে বাক্য হয়তো আপনি দেখতে পাচ্ছেন অবশ্যই। এখন দেখুন, এখান থেকে আমরা আর্টিকেল বলতে কাদেরকে চিনি? এ, অ্যান এবং দি। একে আমরা হচ্ছে আর্টিকেল বলে জানি, বুঝি এবং চিনি সহজভাবে। তাহলে আর্টিকেল বলতে আমরা কাদেরকে বুঝি? এ, অ্যান এবং দি। এখন এখান থেকে সেই আর্টিকেলগুলোকে আমরা একটু দেখানোর চেষ্টা করি। এ, অ্যান আর দি অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন। এখন কথা বলি আমরা যে এই বাক্যে 3টা একই বাক্য। দেখুন, গিভ মি অ্যান অ্যাপেল, গিভ মি অ্যাপেল, গিভ মি দ্য অ্যাপেল। জাস্ট আমরা চেঞ্জ করছি কোথায়? এই আর্টিকেলগুলোকে চেঞ্জ করছি। একটা অ্যান লিখছি, একটা এ, একটা দি। এখন দেখুন তো, আপনি যদি এই বাক্যগুলোর বাংলা করেন, যদি অর্থ করেন, তাহলে দেখবেন, অথবা আপনি অর্থ না করলেও আপনি যদি গিভ মি দ্য অ্যাপেল বলেন, তাহলে কিন্তু আপনি একটি আপেলকে নির্দিষ্ট করে বলছেন। আপনি কি বলছেন? গিভ মি দ্য অ্যাপেল, আমাকে ওই আপেলটি দাও, তাই না? আমাকে ওই আপেলটি দাও। গিভ মি আপেল, আমাকে একটি আপেল দাও। এ মানে কি? একটি। অ্যান অর্থ একটি। এই যে এ এবং অ্যান একই অর্থে ব্যবহৃত হয়। এ এবং অ্যান আর্টিকেলে হচ্ছে, একে বলা হচ্ছে ইনডিফিনাইট আর্টিকেল, ইনডিফিনাইট আর্টিকেল। আর দিকে বলা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল। তাহলে আমরা এখন যদি একটু বোঝার চেষ্টা করি যে ইনডিফিনাইট এবং হচ্ছে ডেফিনাইট, যে ইনডিফিনাইট আর্টিকেল কাকে বলছি? এ অ্যান দিকে, আর ডেফিনাইট আর্টিকেল বলছে হচ্ছে আমরা ডেফিনাইট আর্টিকেল বলছি দিকে, তাই না? ডেফিনাইট আর হচ্ছে ইনডিফিনাইট। এখন এখানে আমাদের বোঝার ভুল কোথায় আর জানার ভুল কোথায় সেটা একটু দেখি। দেখুন তো, আমি যখন বলছি আমাকে একটি আপেল দাও অথবা আমাকে ওই আপেলটি দাও, গিভ মি দ্য আপেল, গিভ মি দ্য অ্যাপেল, আমাকে ওই আপেলটি দাও। যখন দি শব্দটা বলছি তখন বলছি আমি ওই বা, আর এখানে বলছি কি? এ অর্থ বলছি আমরা একটি, এখানেও বলছি একটি, তাই না? তাহলে আমাকে একটি আপেল দাও, অর্থাৎ কি ওখানে অনেকগুলো অ্যাপেল আছে, সেখান থেকে আপনাকে একটি দিয়ে বলছে। কিন্তু আপনি যখন খেয়াল করবেন, দেখুন, আপনি এখন বোঝার চেষ্টা করুন, ভালোভাবে বুঝুন একটু। সরি, আমি একটু দেখি। আমরা গিভ মি অ্যান অ্যাপেল, গিভ মি অ্যাপেল, আর হচ্ছে গিভ মি দ্য অ্যাপেল। এখানে পার্থক্য কোথায়? এ আর অ্যান কিন্তু একটি অর্থে ব্যবহৃত হয়েছে, আর দি যখন বলছি ওইটা নির্দিষ্ট করে বলছি, ওই আপেলটি দাও। তাহলে আপনি সহজে বুঝুন যে হচ্ছে এ, অ্যান, দি তিনটাকে ব্যবহার করা হচ্ছে একটি এবং ওই অর্থে। এটা এতটুকু আপনি যদি বুঝে থাকেন, তাহলে আশা করছি আপনি আর্টিকেলের মেইন যে ব্যাপারটা সেটা বুঝতে পারছেন। এখন আসি, আর্টিকেল কয় প্রকার কি সেটা আমরা জানার দরকার না। এখন এই যে আমরা 3টা সেন্টেন্স দেখলাম, কেন দেখলাম? যে হচ্ছে গিভ মি অ্যাপেল, গিভ মি দ্য অ্যাপেল আর গিভ মি অ্যান অ্যাপেল। এই 3টা বাক্য কেন দেখলাম? যে হচ্ছে একটি বাক্যে আর্টিকেল কিভাবে অর্থের পরিবর্তন ঘটায় সেটুকু বোঝার জন্য। অর্থাৎ আপনি যখন স্পিকিং করবেন, রাইটিং করবেন, তখন আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে হচ্ছে আর্টিকেলকে আপনি কোন অর্থে ব্যবহার করতে যাচ্ছেন এবং ওখানে ওই নাউনটাকে আপনি নির্দিষ্ট করে বলছেন নাকি অনির্দিষ্ট করে বলছেন। এবার আসুন মেন পয়েন্টে আসি আমরা। দেখুন, আর্টিকেল। এখন আর্টিকেল হচ্ছে গ্রামারের কোন ফাংশন নিয়ে কাজ করে? আমরা সবাই পার্টস অফ স্পিচের নাম শুনছি। আর্টিকেল হচ্ছে নাউন অর নাউন ফ্রেজকে নিয়ে কাজ করে। কি বললাম? নাউন অর নাউন ফ্রেজকে নিয়ে কাজ করে। নাউন আর নাউন ফ্রেজকে নিয়ে কাজ করে। আর্টিকেলকে এক প্রকার অ্যাডজেক্টিভ বলা হয়।
এখন আপনি অ্যাডজেক্টিভ বলা হয় এতটুকু না জানলে হচ্ছে, কিন্তু আপনাকে জানতে হবে নাউন আর নাউন ফ্রেজ নিয়ে কাজ করে। অর্থাৎ কি আর্টিকেল একটি বাক্যে নাউনের নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা প্রকাশক অর্থে ব্যবহৃত হয়ে থাকে। কি বললাম? নাউন একটি নাউনকে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট করে বোঝানোর সাথে, আমি একটু আগে যে এক্সাম্পলটি দেখছিলাম, গিভ মি এ অ্যাপেল, দেখুন তো এই যে অ্যাপেল, এই অ্যাপেল শব্দটি কি নাউন? নাউন কি না? অবশ্যই নাউন। আবার যখন লিখছি গিভ মি দ্য অ্যাপেল, তখনও অ্যাপেল হচ্ছে কি নাউন, এবং নাউনের পূর্বে বসছে দি, আর এখানে নাউনের পূর্বে বসছে ইয়ে। যখন আমি বলছি আমাকে একটি আপেল দাও, আর যখন বলছি আমাকে ওই আপেলটি দাও, দেখুন দুইটা বাক্যের কিন্তু পার্থক্য। যখন বলছি ওই আপেলটি দাও তখন কিন্তু আপেলকে আমি নির্দিষ্ট করে বলছি, আর যখন বলছি একটি আপেল দাও তখন কিন্তু অনেকগুলো আপেলের মধ্যে থেকে আমি একটি চাচ্ছি। অর্থাৎ কি নির্দিষ্ট আর অনির্দিষ্ট করার ক্ষেত্রে আমরা এই আর্টিকেলের ব্যবহার করি, এবং আর্টিকেল কথায় বসে নাউন আর নাউন ফ্রেজকে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট করার সাথে নাউন এবং প্রোনাউন অথবা নাউন আর নাউন ফ্রেজের পূর্বে বসে থাকে আর্টিকেল, এতটুকু মাথায় রাখবেন। এবার আসুন এদের অরিজিন কথায়, অর্থাৎ কি এদের উৎপত্তি স্থল কোথা থেকে, এই যে এ অ্যান এবং দি এরা কোথা থেকে আসছে এবং এদের উৎপত্তি স্থল কোথা থেকে সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখুন আমরা সবাই ওয়ান জানি, ওয়ান থেকে অ্যান এবং অ্যান থেকে এ। দেখুন এভাবে আপনি মনে রাখতে পারেন যে ওয়ান অর্থ কি একটি, ওয়ান অর্থ কি একটি, তাহলে একটি থেকে অ্যান এবং এটি অর্থ হচ্ছে একটি, তাহলে কি এ অ্যান কোথা থেকে আসছে? ওয়ান থেকে। এ অ্যান কোথা থেকে আসছে? ওয়ান থেকে। এবার আসুন হচ্ছে আমরা দ্যাট, এই দ্যাট শব্দটার অর্থ কি এটা ওটা, এটুকু আমরা বুঝাই, তাই না? এখন এই দ্যাট শব্দ থেকে আসছে কি, আমরা একটু খেয়াল করি, দ্যাট শব্দ থেকে আসছে হচ্ছে দি, তাহলে আমরা বুঝাই দ্যাট শব্দ থেকে কি আসছে? দি আসছে। তাহলে দ্যাট মানে কি ওইটা এটা ওটা, অর্থাৎ কি টা টি খানাখানি আমরা বলি না, আমরা কিন্তু এভাবে শিখছি কিন্তু, যে টা টি খানাখানি অনির্দিষ্ট বাচক অর্থে অথবা নির্দিষ্ট বাচক অর্থে টা টি খানাখানি ব্যবহৃত হয়ে থাকে। তাহলে এটা কিন্তু আমরা শিখে আসছি, কিন্তু আমরা হচ্ছে অরিজিনটা কোথা থেকে? দিটা আসছে কোথা থেকে? দ্যাট থেকে। আর এ অ্যান কোথা থেকে আসছে? ওয়ান থেকে। এর জন্য এই ওয়ান একে হচ্ছে কি বলছে? ইনডিফিনাইট না ডিফিনাইট? ইনডিফিনাইট আর্টিকেল, তাই না? ইনডিফিনাইট। আর একে বলছে আমাদের ডেফিনাইট আর্টিকেল। ওকে, তাহলে আমরা একটু বুঝি যে হচ্ছে ডিফিনাইট আর ইনডিফিনাইট আর্টিকেল, এতটুকু তো বুঝতে পারছি। এবার আসুন আর্টিকেল কত প্রকার কি গেল, ডিফিনাইট কোনটা, কোনটা অনির্দিষ্ট, কোনটা নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয় সেটা আমরা বুঝলাম। এবার আমরা যে কথাটা বলবো যে আর্টিকেল কোথায় ব্যবহৃত হয়, তাহলে আমরা আর্টিকেল কেন শিখবো সেটা তো বুঝতে পারছি, প্রথম কোশ্চেনের উত্তর কিন্তু আমরা বুঝতে পারছি। এবার আমরা খেয়াল করব যে আর্টিকেল একটি বাক্যে কোথায় ব্যবহৃত হয়। দেখুন আমরা একটা সিম্পল একটা সেন্টেন্স লিখব, ইট ইজ এ ভেরি নাইস। আমরা লিখছি ইট ইজ ড্যাশ ভেরি নাইস। কি লিখলাম? ইট ইজ ড্যাশ ভেরি নাইস। এখন আপনি দেখুন এখানে আমি বলছি ইট ইজ ড্যাশ ভেরি নাইস, এখানে কি হবে? এ হবে, তাই ইট ইজ এ ভেরি নাইস হবে, তাই না? কিন্তু আপনি ভুল বলছেন, এ এখানে হবে না। ইট ইজ ড্যাশ ভেরি নাইস এখানে হবে হচ্ছে, খেয়াল করুন এখানে কি কোনো নাউন আছে? এই শূন্যস্থানের পরে খেয়াল করুন যে এখানে কি কোনো নাউন আছে? নাউন কিন্তু নাই। আমরা কি বলছিলাম? আর্টিকেল কোথায় বসে? নাউন অথবা হচ্ছে নাউন ফ্রেজ, নাউন অথবা নাউন ফ্রেজের পূর্বে হচ্ছে আর্টিকেল বসে। তাহলে এখানে তো আর্টিকেল নাই, তাহলে কি আর্টিকেল বসার প্রয়োজন আছে? প্রয়োজন কিন্তু নাই। কিন্তু যদি আমি এখানে লিখি ইট ইজ এ ভেরি নাইস বার্ড, ইট ইজ এ ভেরি নাইস বার্ড, এবার দেখুন তো এই বার্ড সহ এটা কি হয়ে গেছে? আমাদের একটা পুরো একটা নাউন ফ্রেজ হয়ে গেছে। কি হয়ে গেছে? যখন এক বা একাধিক শব্দ অংশ নিয়ে কোনো গঠিত হয়, বাক্য যখন গঠিত হয় তখন তাকে আমরা কি বলি? ফ্রেজ বলি, তাই না? তাহলে এটা হচ্ছে কি নাউন ফ্রেজ হয়ে গেছে আমাদের। একের অধিক শব্দ নিয়ে যখন হবে তখন তাকে আমরা কি বলি? নাউন ফ্রেজ বলি। তাহলে আর্টিকেল কোথায় বসে? আর্টিকেল বসে হচ্ছে নাউন অথবা নাউন ফ্রেজের পূর্বে বসে। এতটুকু তো বুঝতে পারছেন আশা করছি। তাহলে যদি আপনাকে আর্টিকেল শিখতে হয় তাহলে আপনি সবসময় চিন্তা করবেন নাউনকে নিয়ে, যে এখানে নাউনের পূর্বে আর্টিকেল বসাতে হবে। যদি নাউন না থাকে তাহলে ওখানে আর্টিকেল বসবে না। ওই যে আমরা শিখি না ক্রস আর্টিকেল যাকে বলি, যে অমিশন অফ আর্টিকেল, যেখানে আর্টিকেল বসানো নিষেধ, সেগুলো আমরা তো জানি সবাই। এখন এটা গেল। এবার আসুন যে হচ্ছে আর্টিকেলের যে প্রথম যে কথা সেটা আমরা শিখলাম। এবার আসি হচ্ছে আমরা
একটা এক্সাম্পল দেখি, সবাই একটা এক্সাম্পল দেখবে, এক্সাম্পল দেখার মাধ্যমে আমরা চেষ্টা করব যে এবার কোথায় হচ্ছে এ অ্যান বসবে আর কোথায় দি বসবে। এবার কোশ্চেন তো এটাই যে হচ্ছে কোথায় এ অ্যান বসবে আর কোথায় দি বসবে। তার আগে একটু বলে রাখি, এ অ্যান হচ্ছে অনির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয় আর দি হচ্ছে নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয়, এতটুকু আপনি জাস্ট মনে রাখেন। এবার আমি একটা এক্সাম্পল লিখছি, আই saw dash book in his hand and I went him running, and I went to him running, and I went to running. এরপর দেখি আমরা, he gave me dash the book, he gave me dash book। বাক্যটার দিকে আপনি খেয়াল করুন, আমি লিখছি I saw dash book in his hand, I went to him running, তারপর লিখছি he gave me dash book। I saw dash book in his hand, I went to him running। এখন দেখুন তো এখানে কি শূন্যস্থানের পরে কি আছে, বুক আছে, তাহলে এখানে আর্টিকেল বসানো যাবে, এতটুকু তো নিশ্চিত যে এখানে নাউন আছে, তাহলে হচ্ছে আমাকে আর্টিকেল আমরা বসাতে পারবো, এতটুকু আমরা নিশ্চিত যে এখানে আর্টিকেল বসবে। এখন কথা হচ্ছে এ নাকি অ্যান নাকি হচ্ছে দি বসবে, এটা হচ্ছে কোশ্চেন। এ বসবে নাকি অ্যান বসবে নাকি দি বসবে, এ অ্যান বসবে নাকি দি বসবে, এটা হচ্ছে কোশ্চেন। দেখুন আমরা একে বলছিলাম কি এটা হচ্ছে অনির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয়, আর দিটাকে বলছিলাম কি নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয়। এখন এই বাক্যটা আমরা পড়ি, আই স ড্যাশ বুক ইন হিজ হ্যান্ড, আই ওয়েন্ট টু হিম রানিং, বলছে আমি তাকে দেখেছিলাম বই হাতে একটু, অ্যান্ড আই ওয়েন্ট টু হিম রানিং, এবং আমি দৌড়ে গিয়েছিলাম, তাই না, আমি এবং তার কাছে দৌড়ে গিয়েছিলাম, বইটি তার হাতে দেখে বইটি দেখে দৌড়ে গিয়েছিলাম। এখন দেখুন তো যে এই বইটা যে তার কাছে যে বইটা দেখছিল কি নির্দিষ্ট করে বলছে যে কোন বই বা বইয়ের নাম কি নির্দিষ্ট করে বলছে, বলে না কেন, বলছে আমি তার হাতে একটি বই দেখেছিলাম, কিন্তু কি বই নির্দিষ্ট করে কিন্তু বলে নাই। তাহলে আমি এখানে লিখতে পারি এ লিখতে পারি। এখন এ হবে না অ্যান হবে, এদিকে যাচ্ছি না, আমরা আগে বুঝি যে হচ্ছে এ নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হবে নাকি অনির্দিষ্ট, তাই না, অনির্দিষ্ট অর্থ হচ্ছে আমাদের অ্যান বসে আর নির্দিষ্ট অর্থ হচ্ছে আমাদের দি বসে, এতটুকু তো হচ্ছে আমরা জানি সবাই, তাই না। তাহলে এখন কথা হচ্ছে যে এখানে নির্দিষ্ট করে বলছে না অনির্দিষ্ট করে বলছে, যদি অনির্দিষ্ট করে বলে তাহলে এ অথবা অ্যান হবে। এখন এ অ্যান কোথায় বসবে সেটা একটু পরে যাচ্ছি আমরা, তার আগে বুঝি যে হচ্ছে নির্দিষ্ট না অনির্দিষ্ট। এবার লিখছি আমি, দেখুন হি গেভ মি ড্যাশ বুক, হি গেভ মি ড্যাশ বুক, এইবার কথা হচ্ছে দেখুন হি গেভ মি ড্যাশ বুক, এখন সে আমাকে দিয়েছিল কোন বই, ওই বইটা আমি তার হাতে যে এই যে মনে করুন আমার হাতে একজন একটা খাতা দেখছে, দেখার পর বলছে যে আমি তাকে সেই খাতাটি দিয়েছিলাম, তাহলে আমি তাকে এই খাতাটি দিয়েছিলাম, সেখানে নির্দিষ্ট করে বলছে সে আমার হাতে যে খাতাটি দেখেছিল আমি সেই খাতাটি তাকে দিয়েছিলাম, কিন্তু এখানে কিন্তু প্রথমে বলে নাই যে হচ্ছে আমি ওই ইংরেজি খাতাটি দেখেছিলাম, সে কিন্তু আমাকে বলে নাই। তাহলে আমি এখানে সে কিন্তু বুঝতে পারছে বা সে কিন্তু বোঝাতে চাচ্ছে যে আমি তাকে তার সে যার হাতে যে বইটি দেখেছিল সেই বইটি সে পেয়েছে। এখন তাহলে কি হবে, কি গেভ মি ড্যাশ দি, এখানে দি হবে, তাই না, নির্দিষ্ট করে বলছে, অর্থাৎ কি এই বইটা হচ্ছে সেই বই যে বইটা তার হাতে সে দেখেছিল, তাই না। তাহলে এখানে আমরা সহজভাবে বুঝলাম যে হচ্ছে নির্দিষ্ট করে বললে তখন দি হবে আর অনির্দিষ্ট করে বললে তখন হচ্ছে অ্যান বসবে, এতটুকু আমরা তো ক্লিয়ার বুঝতে পারছি, ওকে। এবং এভাবে আপনি যদি আইডেন্টিফাই করেন তবে একটু কথা আছে, অবশ্যই খেয়াল করবেন যে নাউন আছে কিনা, দেখুন এখানে কিন্তু নাউন আছে। তাহলে আর্টিকেলকে আপনি জাস্ট দুইটা বিষয় মাথায় রাখলে হচ্ছে, নাম্বার ওয়ান হচ্ছে নির্দিষ্ট না অনির্দিষ্ট, নাম্বার টু হচ্ছে নাউন আর নাউন ফ্রেজ আছে কিনা, জাস্ট এই দুইটা বিষয় যদি আপনি মাথায় রাখেন আর্টিকেলের ঝামেলা পুরোটাই শেষ, অর্থাৎ কি আপনি বুঝতে পারবেন যে হচ্ছে এখানে আর্টিকেল বসাতে হবে কি না, এতটুকু আপনি বুঝতে পারবেন। এবার এখন যে ক্লাসটি করতে যাবে পরবর্তী যে অংশটুকু, এই অংশটুকু আপনারা অনেকে আগেই করে ফেলেছেন যদিও, ঠিক আছে, কারণ এখন যে কথাগুলো বলবো এই কথাগুলো সবাই বলে, অর্থাৎ আপনি এতক্ষণ যে ক্লাসটি দেখলেন এটি হচ্ছে আমাদের ব্যতিক্রম তথ্য ছিল এখানে। এবার আমরা কথা বলবো হচ্ছে আমাদের সবাই যেটা শিখে আসছি সেভাবে একটু শেখানোর চেষ্টা করি। দেখুন তারপরে কিছু ব্যতিক্রম পাবেন, খেয়াল করুন যে আর্টিকেল হচ্ছে কোথায় বসে। এবার তো জানছি আমরা যে নাউনের আর নাউন ফ্রেজের পূর্বে বসে, এতটুকু তো জানছি, কিন্তু সব নাউনের পূর্বে কি আর্টিকেল বসে, তা কি হতে পারে, কখনোই কিন্তু না। সব নাউনের পূর্বে কি আর্টিকেল বসবে, কিভাবে বসে, সেটা নট পসিবল। দেখুন একটু আমরা খেয়াল করি আর্টিকেল কোথায় বসে, শুধুমাত্র হচ্ছে খেয়াল করুন শুধুমাত্র
কমন নাউনের পূর্বে, আমরা সবাই কমন নাউন চিনি তাই না, কমন নাউনের পূর্বে হচ্ছে আর্টিকেল বসে। কমন নাউনের পূর্বে আর্টিকেল কোথায় বসবে? কমন নাউনের পূর্বে। একটি এক্সাম্পল দেখি, আমি লিখছি ড্যাশ রাজু, এখানে লিখছি বয়। দেখুন খেয়াল করুন, শুধুমাত্র কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে। কোথায় বসে? শুধুমাত্র কমন নাউনের পূর্বে, এতটুকু মনে রাখবেন যে শুধুমাত্র কমন নাউনের পূর্বে বসে। কিছু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমটা একটু পরে দেখাবো। শুধুমাত্র কমন নাউন। এখন এই যে রাজু, কমন নাউন ও প্রপার নাউন? নিঃসন্দেহ হচ্ছে প্রপার নাউন। এবার এই যে বয়, বয়টা হচ্ছে প্রপার নাউন নাকি কমন নাউন? অবশ্যই কমন নাউন। তাহলে এখন আপনি বলুন যে হচ্ছে আর্টিকেল কোথায় বসবে, প্রপার নাউনের পূর্বে বসবে নাকি কমন নাউনের পূর্বে? কারণ আমি যদি বলে দিচ্ছি যে হচ্ছে আর্টিকেল বসবে কোথায়, কমন নাউনের পূর্বে, তাহলে হচ্ছে আর্টিকেলকে আপনি কোথায় বসাবেন? কমন নাউনের পূর্বে বসাবেন। আপনি প্রথমত তাহলে কি মনে রাখবেন? তিনটা বিষয়, আপনি প্রথমত তিনটা বিষয় মনে রাখবেন। একটা হচ্ছে কি নাউন আর নাউন ফ্রেজ, তারপরে মনে রাখবেন হচ্ছে নির্দিষ্ট অনির্দিষ্ট, তারপরে খেয়াল রাখবেন হচ্ছে প্রপার নাউন নাকি কমন নাউন। জাস্ট এই বিষয়টা মাথায় রাখলে হচ্ছে আপনার আর্টিকেলের ঝামেলা শেষ। এবার দেখি, কমন নাউনের পূর্বে আমরা হচ্ছে আর্টিকেল বসাবো, আর নাউন ফ্রেজ কিনা সেটা দেখে নিব। এবার সবাই যে আমরা একটা শব্দ জানি, ভাওয়েল চিনি। কি চিনি? ভাওয়েল। ভাওয়েল বলতে আমরা কাকে বুঝি? এ, ই, আই, ও, আর, ইউ। আমরা সবাই জানি কি যে হচ্ছে ভাওয়েল থাকলে তার পূর্বে অ্যান বসে, আমরা তাই জানি না? যে হচ্ছে ভাওয়েল থাকলে যদি নির্দিষ্ট করে অনির্দিষ্ট করে বলে তার পূর্বে অ্যান বসে, অন্য ক্ষেত্রে এ বসে। এটা আমরা সবাই কিন্তু জানি। এখন একটু কথা আছে এখানে, দেখুন আমি একটা সেন্টেন্স লেখার চেষ্টা করছি, ড্যাশ অ্যাপেলস। খেয়াল করুন তো, ড্যাশ অ্যাপেল। এই অ্যাপেলসটা কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল, তাই না? সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই প্লুরাল। এবং এটি কি গণনা করা যাচ্ছে? আনকাউন্টেবল, তাই না? এটি হচ্ছে আনকাউন্টেবল না কাউন্টেবল সেদিকে যাচ্ছে না। প্রথমত মনে রাখুন এটা প্লুরাল। এইখানে কিন্তু আমরা এ অ্যান বসাতে পারবো না, এইখানে কিন্তু আমরা এ অ্যান বসাতে পারবো না। এ অ্যান বসাতে হলে শর্ত হচ্ছে এটা, যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, যদি আমাকে এ অ্যান বসাতে হয়, তাহলে অবশ্যই মাথায় রাখবেন যে সেই নাউনকে সিঙ্গুলার হতে হবে। কি হতে হবে? সিঙ্গুলার হতে হবে। সিঙ্গুলার এবং হচ্ছে কাউন্টেবল, এই দুইটা শর্ত তাকে ফিল আপ করতে হবে। যদি ফিল আপ না করে তাহলে সেখানে আমরা এ অ্যান ইউজ করতে পারবো না। সহজভাবে বোঝালি, দেখুন আমরা তাহলে সহজে কি বুঝালাম যে হচ্ছে এ, তাহলে এখন কি হবে? এ হবে না অ্যান হবে? অ্যান অ্যাপেল, তাই না? অ্যান অ্যাপেল। তাহলে কি দেখলাম? সিঙ্গুলার কাউন্টেবল হতে হবে। যদি হয় তাহলে হচ্ছে আমরা অ্যান অ্যাপেল বা এ অ্যাপেল, আপনি যেটাই বসান তখন আপনি বসাতে পারতেছেন নিঃসন্দেহে। কিন্তু তাকে কি হতে হবে? অবশ্যই সিঙ্গুলার কাউন্টেবল হইতে হবে, তাই না? তাকে কি হতে হবে? অবশ্যই সিঙ্গুলার কাউন্টেবল হওয়া লাগবে। তাহলে এ, ই, আই, ও, ইউ থাকলেই হচ্ছে সবসময় যে অ্যান বসবে তা কিন্তু না। যদি সে সিঙ্গুলার কাউন্টেবল হয় তখন সেক্ষেত্রে আমরা হচ্ছে অ্যান ব্যবহার করতে পারবো। ওকে, আচ্ছা এবার আসুন দেখি আমরা আর কি আছে নতুন করে। তাহলে এখন ছোট একটা এক্সাম্পল দিই, দেখি আপনি পারেন কিনা। ড্যাশ ওয়াটার, এখানে কি হবে? দেখুন তো, প্রথমত হচ্ছে ওয়াটারটা কি সিঙ্গুলার? নট সিঙ্গুলার, তাহলে অ্যান তো বসানোর সত্যই আসে না, তাহলে আপনি বাদ দিয়ে দেন, অযথা সময় নষ্ট করে দরকার নাই, ঠিক আছে? অর্থাৎ আমরা ইংরেজি শিখি কি করার জন্য? পরীক্ষায় পাশ করার জন্য। সেই টেকনিকটা এখানে ছিল যে হচ্ছে আপনি যদি দেখছেন তাহলে বাদ দিয়ে দেন, ওটার করার দরকার নাই। দেখ আমরা শেখার চেষ্টা করি সবসময়। দেখুন আমরা ভাওয়েল দিয়ে শুরু, কিন্তু নির্দিষ্ট হলে দি বসবে। কি বললাম ভালো করে শুনুন, কোনো শব্দ যদি ভাওয়েল দিয়ে শুরু হয় কিন্তু সেটি যদি নির্দিষ্ট করে বলে তখন কিন্তু দি বসবে। সবসময় যে আপনি ভাওয়েল দেখলেন আপনি দেখা মাত্র অ্যান বসাবেন, এ বসাবেন, তা কিন্তু হবে না। আপনাকে কি মনে রাখতে হবে যে হচ্ছে ভাওয়েল দিয়ে শুরু হলেও সেটি যদি নির্দিষ্ট করে বলে তাহলে অবশ্যই সেখানে আমাকে দি ব্যবহার করতে হবে। ওকে, আচ্ছা এবার দেখুন আমরা একটা বিশেষ ব্যবহার দেখব। এই বিশেষ ব্যবহার ও এবং ইউ, এদের একটা বিশেষ ব্যবহার আছে। ও ইউ এর বিশেষ একটা ব্যবহার আছে, আমরা সেই ব্যবহারটা একটু দেখি। দেখুন তো আমি একটা এক্সাম্পল লিখি, আমি লিখছি হি
ওয়াজ ড্যাশ ওয়ান্স ফেমাস সিঙ্গার। দেখুন তো ও, আমি কি বলছি ওনস বলছি নাকি ওয়ান্স বলছি? আমরা ও যদি ও এর মতো উচ্চারিত না হয় তখন যদি ও না হয়ে ওয়া মতো উচ্চারণ দেয়, ভালো করে দেখুন ওয়া। আপনারা সবাই অরেঞ্জ জুস খান তাই না? অরেঞ্জের যে জুস আছে, দেখুন অরেঞ্জ বানানটা একটু ভালো করে বোতলের গায়ে খেয়াল করবেন। দেখুন লেখা আছে ওয়া দিয়ে শুরু, তাই না? কি দিয়ে লেখা আছে? ওয়া দিয়ে শুরু আছে, অরেঞ্জ, তাই না? কি দিয়ে লেখা আছে? অরেঞ্জ। দেখুন তো এখানে তাহলে অরেঞ্জের পূর্বে কি বসবে? অরেঞ্জের পূর্বে আপনি এ বসাবেন না অ্যান বসাবেন? দেখুন তো ভালো করে বুঝুন। এখন এখানে আমরা দেখি হচ্ছে ওয়ান্সের পূর্বে আমরা কি বসাবো? এ বসাবো না অ্যান বসাবো? ও যদি হচ্ছে ভালো করে দেখুন, ও যদি ওয়ের মতো উচ্চারিত হয় তাহলে তার পূর্বে এ বসবে, আর ও যদি ওয়ের মতো উচ্চারিত হয় তাহলে আমরা এখানে কি লিখতে পারি? অ্যান ওয়ারেন্স, তাই না? আমরা লিখলাম অ্যান ওয়ারেন্স। ওকে, তাহলে এতটুকু আপনি মাথায় রাখবেন যে হচ্ছে ও যদি ও এর মতো উচ্চারিত না হয়, কি বললাম? ও যদি ও এর মতো উচ্চারিত না হয়, যদি ওয়া হয়, অর্থাৎ কি ও যদি তার নির্দিষ্ট যদি উচ্চারণ না করে তাহলে সেক্ষেত্রে কি হবে? এ বসবে, আর অন্য ক্ষেত্রে নিজের মতো উচ্চারণ করলে সে অ্যান নিয়ে বসবে। এটা গেল। এবার আসুন এইসের একটা ব্যবহার আছে। এইস কি আছে? এইসের একটা বিশেষ ব্যবহার আছে। দেখুন তো আমরা ইংরেজিতে ইংরেজিতে আমাদের ওয়ার্ড কয়টা? ইংরেজিতে ওয়ার্ড না, সরি, আমাদের হচ্ছে ইংরেজিতে লেটার কয়টা? ইংরেজিতে আমাদের লেটার হচ্ছে 26টা। 26টার মধ্যে মাত্র এই 3টা হচ্ছে লেটার, হচ্ছে একটু ঝামেলা। ও ইউ আর হচ্ছে এইস। এখন ও ইউটা হচ্ছে ভাওয়েলের পার্টে চলে যায়, এইচটা হচ্ছে আমাদের কনসোনান্ট পার্টে। তাহলে শুধুমাত্র এই কনসোনান্টের ব্যবহারটা একটু জানলে হচ্ছে আমাদের আর্টিকেলের অনেকগুলো ব্যাপার আমরা জানতে পারবো। দেখুন তো এইচের ব্যবহার একটু শিখি আমরা লিখি ওয়ানেস্ট। আমরা ওয়ানেস্ট বলি না, ওয়ানেস্ট বলি। যদি এইচের উচ্চারণ সাধারণত কি হয়? আমরা হ জানি, তাই না? এইচের উচ্চারণ সাধারণত হ হচ্ছে, তাহলে এখানে তো আমাদের হনেস্ট বলতে হইতো, কিন্তু হচ্ছে প্রোনাউন্সিয়েশন হবে ওয়ানেস্ট। তাহলে এইচ কিন্তু তার যে প্রপার যে উচ্চারণ, সে উচ্চারণ কিন্তু সে করছে না। তাহলে এখানে আমাকে অবশ্যই বসাতে হবে কি? এখানে আমাকে নিঃসন্দেহে হচ্ছে অ্যান ইউজ করতে হবে। যদি এইচের মতো উচ্চারিত হয় তাহলে সেখানে আমরা হচ্ছে এ বসাবো। বুঝতে পারছি? অবশ্যই বুঝতে পারছেন আশা করছি। যে হচ্ছে যেমন আমি লিখছি ড্যাশ, আমরা কি বলি? হাওয়ার বলি না আওয়ার বলি? হাওয়ার বলি? কখনোই না, আমরা আওয়ার বলি কিন্তু। তাহলে এখানে অবশ্যই আপনি কি বসাবেন? অ্যান বসাবেন। তাহলে আপনি খেয়াল করুন যে হচ্ছে এই যে টপিক্সটা দেখলাম ও ইউ এবং এইচ, এই বিশেষ ব্যবহারটা একটু আপনি মাথায় রাখবেন। সরি, ইউ এর ব্যবহারটা আমরা দেখানো হয়নি, সরি ইউ। দেখুন এবার ইউ এর একটা ব্যবহার দেখব। ড্যাশ ইউনিক নেম আর হচ্ছে ড্যাশ আমব্রেলা। দেখুন তো ইউনিক, ইউ যখন উচ্চারিত হচ্ছে তখন আমরা কি বসাচ্ছি? আর ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয়, ভালো করে বুঝবেন, ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয় তাহলে তার পূর্বে এ বসবে, আর ইউ যদি ইউ এর মতো উচ্চারিত না হয় তাহলে হচ্ছে অ্যান বসবে, অর্থাৎ এইটার বিপরীত, তাই না? এই যে হচ্ছে ও এর বিপরীত, ওটা ও এর মতো হলে অ্যান হয়েছে, আর এখানে ইউটা ইউ এর মতো না হলে অ্যান হচ্ছে। জাস্ট একটু ও আর ইউটা মনে রাখবেন যে এটা হচ্ছে একটা একটার বিপরীত, একটা একটার কি বিপরীত, ঠিক আছে? একটা একটার বিপরীত, এটা একটু মনে রাখবেন যে হচ্ছে ইউ যদি ইউ এর মতো উচ্চারিত না হয় তাহলে হচ্ছে অ্যান বসবে, আর ও যদি ও এর মতো উচ্চারিত হয় তাহলে সে অ্যান বসবে। এতটুকু মাথায় রাখলে হচ্ছে। তাহলে জাস্ট এতটুকু একটু মনে রাখলে হচ্ছে আমাদের এই বিশেষ ব্যবহারটা মনে রাখলে হচ্ছে। আর মনে রাখবেন হচ্ছে নাউন আর নাউন ফ্রেজ, তারপরে কাউন্টেবল এবং হচ্ছে সিঙ্গুলার, আর হচ্ছে কমন নাউন মনে রাখবেন। এবার আসুন এএন এর আরেকটা বিশেষ ব্যবহার আছে। আমরা কিন্তু এতক্ষণ যাবৎ এএন এর ব্যবহার শিখছি, আমরা কিন্তু ডি এর ব্যবহার এখনো শিখি নাই, যদিও ক্লাসটা একটু লেন্দি হচ্ছে। তারপরে চেষ্টা করছি যে একটি ক্লাসের মাধ্যমে আমরা হচ্ছে পুরো আর্টিকেলটা শেখার চেষ্টা করছি। খেয়াল করুন এবার, আমরা সবাই অ্যাব্রিভিয়েশন জানি। অ্যাব্রিভিয়েশনগুলো কি কি? এইচএসসি, ভিএ, এমএ, আর কি কি আছে? বিভিএ, তাই না? আচ্ছা খেয়াল করুন, এগুলোকে বলা হয়েছে অ্যাব্রিভিয়েশন, অর্থাৎ কি সংক্ষিপ্ত রূপ আছে। এটাকে আমরা সংক্ষিপ্ত রূপে সবাই লিখি, তাই না? হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট বা যেগুলো আমরা বলি সবাই আমরা যদিও জানি, ব্যাচেলর অফ আর্টস, তাই না? যাই হোক, এখন এর শুরুর যে
লেটার, শুরুর লেটার যদি হচ্ছে ভাওয়েল উচ্চারিত হয়, কি বললাম, ভাওয়েলের মতো উচ্চারিত হলে অ্যান বসবে, আর নট ভাওয়েল হলে অ্যান বসবে। উচ্চারণ প্রোনাউন্সিয়েশনে খেয়াল করতে হবে। দেখুন তো আমি বলছি এস এস সি, এস এ আসছে, তাহলে এখানে কি হবে, অ্যান বসবে। এইচ এস সি, এ এইচ, তাই না, এইচ, তাহলে অ্যান বসবে। বি এ, বি, তাহলে কি বসবে, এ বসবে। এম এ, এ, তাহলে এখানে কি বসবে, অ্যান বসবে। বি বি এ, তাহলে এখানে এ বসবে। ঠিক আছে, তাহলে আশা করছি আপনি বুঝতে পারছেন পুরো ব্যাপারটা, এই অ্যাব্রিভিয়েশনের ব্যাপারটাও আপনি বুঝতে পারছেন। সো এতক্ষণ আমরা খুব সহজে বোঝার চেষ্টা করলাম যে এ অ্যান কথায় ব্যবহৃত হয়, এ এবং অ্যান কথায় ব্যবহৃত হয়, এটা আমরা হচ্ছে এতক্ষণ বোঝার চেষ্টা করলাম। তাহলে দেখলাম যে হচ্ছে এ অ্যান কথায় ব্যবহৃত হয়, এবং পুরো ক্লাসটা একটু ছোট্ট করে একটু দেখানোর চেষ্টা করি, এরপরে কিন্তু আমরা দিয়ের ব্যবহার শিখবো। এই ক্লাসের মধ্যে দিয়ে আমরা কিন্তু পুরো দিয়ের ব্যবহারটা শিখবো। যাই হোক, আমরা আগে দিয়ের ব্যবহার শিখি, তারপর হচ্ছে এ অ্যানটা আবার সামারাইজ করে দেবো লাস্টে। দেখুন আমরা কয়েকটা এক্সাম্পল লিখবো। ড্যাশ, বাট, এবার কিন্তু আমরা দিয়ের ব্যবহার শিখছি। দ্যাট I caught us blue, খেয়াল করুন, ড্যাশ বাট দ্যাট আই কট অস ব্লু, অর্থাৎ আমি যে পাখিটি ধরেছিলাম সেই পাখিটা কি ছিল, নীল কালারের একটি পাখি ছিল। এই যে ব্লু দ্বারা কিন্তু একে নির্দিষ্ট করে বলছে, এই বার্ডকে কিন্তু নির্দিষ্ট করে বলছে কোন কালারের পাখি ছিল, নীল কালারের যে পাখিটা। তাহলে এখানে অবশ্যই আপনি কি বসাবেন, দি বসাবেন। শর্টকাট টেকনিক না, সহজে বুঝবেন যে কোনো কিছু যদি নির্দিষ্ট করে বলে, নির্দিষ্ট বার্তাবাচক অর্থে আমরা হচ্ছে দি ব্যবহার করব। ওকে, আচ্ছা এবার আসুন, শি ওয়াজ ইন ড্যাশ গার্ডেন। আমি বলছি শি ওয়াজ ইন ড্যাশ গার্ডেন, সে ওই বাগানের কাছাকাছি আছে, তাই না। কোনো কিছু যদি নিকট অর্থে বলে, অর্থাৎ মনে করুন আপনার কাছাকাছি খুব একজন অবস্থান করছেন, আপনার খুব বাসার পাশে অথবা হচ্ছে আপনার কাছাকাছি একজন, কোনো কিছু নিকট অর্থে, কোনো কিছু নিকট অর্থে, নিয়ার দ্য স্কুল আমরা বলি না, অর্থাৎ কি কোনো কিছু নিকট অর্থে, খুব কাছাকাছি অর্থে কিন্তু আমরা দি ইউজ করব। অর্থাৎ কি এই শব্দ দ্বারা বোঝাতে চাচ্ছে, এই আর্টিকেল দ্বারা বোঝাতে চাচ্ছে সে খুব কাছাকাছি অর্থাৎ নিকট অর্থে বাগানে সে আছে। এবার আসছি আমরা, ড্যাশ ডক্টর কেম টুডে, ড্যাশ ডক্টর কেম টুডে, এখানে কিন্তু দি হবে। এখন কিন্তু দ্য ডক্টর কেম টুডে, এখন আমি যদি বলছি দ্য ডক্টর কেম টুডে, এখন কিন্তু ডক্টর কি আমেরিকার ডক্টর আসবে বাংলাদেশে কি আপনি কি বলছেন যে আমেরিকার ডক্টর আসছে, এরকম কি আপনি বলতে পারবেন? যদিও সেটা হচ্ছে অর্থের ক্ষেত্রে হতে পারে, কিন্তু আমি বলছি দ্য ডক্টর কেম টুডে, এখানে হচ্ছে দ্য ডক্টর বলছি কেন, যে খুব তাড়াতাড়ি নিকট অর্থে বোঝাতে চাইছে, অর্থাৎ কি খুব সন্নিকট অর্থে হচ্ছে এই ডক্টরটা ব্যবহার হচ্ছে। ওকে, আচ্ছা, এবং হচ্ছে নির্দিষ্ট করে বলছে ওই ডাক্তার, একজনকে নির্দিষ্ট করে বলছে যে ওই ডাক্তার আসবে। এবার আসি, এবার আমরা একটু খেয়াল করি, আমরা সবাই পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি সম্পর্কে একটু সবাই জানি এবং বুঝি। যদি কোনো সেন্টেন্স দেখি আমরা, খেয়াল করি, she is best girl in the class, দেখুন তো, she is dash best girl in the class, এটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম, গুড, বেটার, বেস্ট। সুপারলেটিভ ডিগ্রির পূর্বে সবসময় হচ্ছে আমাদের দি ব্যবহার করতে হয়। তাহলে দি এর ব্যবহার কিন্তু আমরা আস্তে আস্তে শিখছি, কিন্তু আমি কিন্তু রুলস শেখাচ্ছি না, সহজভাবে বলি, আমি কিন্তু রুলস শেখাতে চাচ্ছি না, আমি কিন্তু জাস্ট বোঝাতে চাচ্ছি, বাক্যে ব্যবহারের মাধ্যমে, সেন্টেন্সে অ্যাপ্লাইয়ের মাধ্যমে দেখাতে চাচ্ছি, যে সেন্টেন্সগুলো মনে রাখলে আপনার পুরো ব্যাপারটা মনে থাকবে। অর্থাৎ আপনি ব্যবহার শিখলে যে হচ্ছে এখানে আপনি বুঝবেন যে হচ্ছে এখানে নির্দিষ্টতা করে বলছি পাখিটাকে, তারপরে এখানে হচ্ছে বাগানের খুব কাছাকাছি, তারপর হচ্ছে এখানে ডক্টরকে নির্দিষ্ট করে বলছি, এখানে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করছি, এই জন্য দি ব্যবহার করছি। ওকে, এবার আসি আমরা বলছি শি ইজ ফার্স্ট গার্ল ইন দ্য ক্লাস, শি ইজ ড্যাশ ফার্স্ট গার্ল ইন দ্য ক্লাস। এখন দেখুন তো এই বাক্যে একটু আপনি বোঝার চেষ্টা করুন, শি ইজ ড্যাশ ফার্স্ট গার্ল ইন দ্য ক্লাস, এখানে ড্যাশ ফার্স্ট এটা হচ্ছে আমাদের
অর্ডিনাল অ্যাডজেক্টিভ। কি অর্ডিনাল অ্যাডজেক্টিভ, অর্থাৎ কি আমরা বললাম ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এইগুলো যে অর্ডিনাল যে আমাদের নাম্বারগুলো আছে, এই নাম্বারের পূর্বে সবসময় হচ্ছে দি ব্যবহৃত হবে। আবার আপনি কিন্তু 1 2 3 এর পূর্বে যেন দি বসাবেন না, কারণ ওগুলো কিন্তু অর্ডিনাল নাম্বার না। আমরা হচ্ছে নাম্বারের ক্লাসে দেখার চেষ্টা করবো অর্ডিনাল কার্ডিনাল যে নাম্বারগুলো আছে সেগুলো দেখবো। তাহলে এখন আমরা দেখলাম যে শি ইজ ড্যাশ ফার্স্ট গার্ল ইন দ্য ক্লাস, এখানে হচ্ছে ফার্স্ট হচ্ছে অর্ডিনাল নাম্বার, এর জন্য এর পূর্বে আমরা দি ব্যবহার করছি। ওকে, এবার আসুন, এবার একটা সেন্টেন্স আমরা শিখি। এগুলো আমি কিন্তু মুছে দিলাম, আপনি একটু দেখার চেষ্টা করুন। আমরা নাউন অফ নাউন একটা রুল শিখব। দ্য ফিশ অফ পদ্মা ইজ ভেরি টেস্টি, ইজ ভেরি টেস্টি। এখন আপনি বুঝুন, দ্য ফিশ অফ পদ্মা, এখানে নাউন অফ নাউন রুলস, আমরা সহজে কি বললাম, একে বলছি আমরা নাউন অফ নাউন রুলস। অর্থাৎ কি নাউন অফ নাউন থাকলে তার পূর্বে হচ্ছে আমরা আর্টিকেল কি ইউজ করব, দি ব্যবহার করব। তাহলে আপনি বোঝার চেষ্টা করুন যে হচ্ছে নাউন অফ নাউন, এরকম যদি দেখেন নাউন তারপরে আবার অফ আছে প্রিপোজিশন তারপরে নাউন, তাহলে তার পূর্বে আমরা দি ব্যবহার করব। এইরকম এক্সাম্পল কিন্তু আমরা লিখি না, দ্য নেম অফ মাই স্কুল, দ্য নেম অফ মাই স্কুল আমরা কিন্তু লিখি, কিন্তু ভালো করে মনে রাখবেন। তাহলে ওখানে আমরা কেন দি ব্যবহার করি, যে নাউন অফ নাউন থাকলে তার পূর্বে হচ্ছে দি ব্যবহার করতে হয়। তাহলে আপনারা যখন প্যারাগ্রাফ লিখেন যে হচ্ছে আপনার স্কুল নিয়ে, যদি যারা হচ্ছে আপনাদের মাধ্যমিক স্কুলে পড়াশোনা করে তারা যখন স্কুল নিয়ে লেখে তখন তারা কি লিখে, দ্য নেম অফ মাই স্কুল ইজ ড্যাশ ড্যাশ ড্যাশ, তাই না? তাহলে সেখানে তারা লিখে দি দিয়ে কিন্তু শুরু করে। কেন শুরু করে, নাউন অফ নাউনের পূর্বে দি বসাতে হয়, এই জন্য ব্যবহার করতে হয়। ওকে, এবার দেখুন আমরা বলছি, দেখুন পৃথিবীতে কোনো কিছু যদি একটি থাকে, যেমন আমরা বলছি সূর্য পূর্ব দিকে উদিত হয়, তাহলে এখানে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তাই না? তাহলে এখানে আমরা যে ব্যাপারটা দেখছি যে হচ্ছে সূর্য পূর্ব দিকে উদিত হয় বা সূর্য পূর্ব দিকে ওঠে, এই যে শব্দটা আমরা দিটা ব্যবহার করছি এখানে, কেন ব্যবহার করছি, যে পৃথিবীতে সূর্য কি, পৃথিবীতে সূর্য না, টোটাল আমাদের যে সূর্য একটাই আছে, তাই না? আমাদের গ্রহ উপগ্রহ হিসেব করলে কি সূর্য কি একটাই না, হিসেব করলে তো তাই। যদিও আপনি বিজ্ঞান বুঝি না তেমন, আপনি জানেন, জানলে অবশ্যই বলতে পারবেন। তাহলে দেখুন সূর্য পূর্ব দিকে উদিত হয়, তাহলে সেখানে হচ্ছে আমরা কি ব্যবহার করব, দি ব্যবহার করব। অর্থাৎ কি পৃথিবীতে যদি কোনো কিছু নির্দিষ্ট করে একটিকে বোঝায় এবং পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই সেই জিনিসটি, তাহলে সেখানে কিন্তু আমরা অবশ্যই দি ব্যবহার করব। ঠিক আছে, একটা এক্সাম্পল দেখি। সোনার তরী কার লেখা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, তাই তো? সোনার তরী, সোনার তরী অফ রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর ইজ ভেরি পপুলার, ইজ ভেরি পপুলার, ইজ ভেরি কি লিখলাম, ইজ ভেরি পপুলার। তাহলে এখানে আমরা দেখুন তো কার লেখা সোনার তরী, এখানে কিন্তু নাউন অফ নাউন রুলস লিখছি। তারপরে আরেকটা ব্যাপার আছে, এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী, এটি কিন্তু জনপ্রিয়, তাহলে কিন্তু আমি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে নির্দিষ্ট করে বলছি, সেই সাথে কিন্তু দি ব্যবহার করছি। অর্থাৎ কি নির্দিষ্ট করে যদি কোনো লেখকের গ্রন্থকে যদি বোঝায় তাহলে তার পূর্বে কিন্তু দি বসবে। অর্থাৎ কি আমরা যদি দেখি, খেয়াল করি যে ধর্মীয় জনগোষ্ঠী, ধর্মীয় গ্রন্থ, এগুলোকে যদি নির্দিষ্ট করে কোনো লেখকের লেখা অথবা নির্দিষ্ট করে যদি বোঝায় বা জাতির পূর্বে, তাহলে কিন্তু আমরা দি ব্যবহার করব। এগুলো আপনি অনেক আগে থেকে জানেন, যদিও আমি জানি, কিন্তু আমি আজকের ক্লাসে আপনাকে যে ইনফরমেশনগুলো দিয়েছি এবং যে ইনফরমেশনগুলো মোস্ট ইম্পর্টেন্ট আপনার মাথায় রাখা উচিত। কেন মাথায় রাখবেন, দেখুন আমাদের পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে, আমাদের জবের এক্সাম বলুন অথবা হচ্ছে আমাদের যে কোনো এক্সাম, সেখানে আমাদের কিন্তু গ্রামার বেস কোশ্চেন আসে না, আমাদের কোশ্চেন আছে ল্যাঙ্গুয়েজ বেস, যে আপনি একটি ভাষায় একটি গ্রামারকে কতটুকু ব্যবহার করতে পারেন তার উপর ডিপেন্ড করে আপনাকে কোশ্চেন করা হয়। কিন্তু আমরা সবসময় শিখি হচ্ছে গ্রামার বেস কোশ্চেন শিখি, আমরা একটি সেন্টেন্স দিয়ে একটি গ্রামার শেখার চেষ্টা করি, বাট এভাবে শিখলে আমাদের কিন্তু ভুল হতে পারে। সেজন্য আপনি চেষ্টা করবেন ইনার মিনিং বোঝার, ভিতরের অর্থ বোঝার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনাকে যে কোনো সেন্টেন্স, যে কোনো প্যাসেজের মধ্যেও আপনি সেই গ্রামারটাকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারছেন। সো আপনি খেয়াল করুন। এখন আমরা তাহলে আজকে যে ক্লাসটি করলাম, ক্লাসটি যদিও শেষ, এখন আমরা আরেকবার সামারাইজ করি এবং কিছু বিষয় আপনাকে মনে রাখার কথা বলি। দেখুন আমরা প্রথমত দেখছি হচ্ছে নাউন নিয়ে কথা বলতে যেয়ে দেখছি নাউনকে কি বলা হচ্ছে, নাউনকে না আর্টিকেল। আর্টিকেল হচ্ছে কি নির্দিষ্ট এবং অনির্দিষ্ট অর্থে ব্যবহার হয় বাংলা বাক্যে অথবা ইংরেজি বাক্যে, নির্দিষ্ট এবং অনির্দিষ্ট করে বোঝানোর স্বার্থে এবং শর্তে
আর্টিকেল ব্যবহার করা হয়ে থাকে। এবার এই আর্টিকেলকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে, সেটাও আমরা দেখছি। নির্দিষ্ট অনির্দিষ্ট। এ অ্যান দিকে বলছে, এ এবং অ্যানকে বলছে হচ্ছে অনির্দিষ্টতাবাচক, আর দিকে বলছে নির্দিষ্টতাবাচক। এরপরে আমরা দেখছিলাম আর্টিকেল কোন পার্টস অফ স্পিচ নিয়ে কাজ করে। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট তথ্য এটা। আর্টিকেল কাজ করে হচ্ছে নাউন আর নাউন ফ্রেজ। এবার সব নাউনকে নিয়ে কি আর্টিকেল কাজ করে? না, সব নাউনকে নিয়ে আর্টিকেল কাজ করে না। আর্টিকেল কাজ করে হচ্ছে কমন নাউন নিয়ে। এবার এ অ্যান দি এর ব্যবহারের ক্ষেত্রে আর একটা পার্থক্য দেখছিলাম, যে হচ্ছে আর্টিকেল যদি হচ্ছে এ অ্যানকে যদি আমাদেরকে ব্যবহার করতে হয়, সব ভাওয়েলের পূর্বে যদি আমরা অ্যান ইউজ করি তাহলে কিন্তু ভুল হবে। যদি সেই ভাওয়েল দ্বারা নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাই তাহলে আমরা দি ব্যবহার করব। এবং অ্যান কোথায় বসবে? যদি সেই নাউনটি সিঙ্গুলার কাউন্টেবল নাউন হয় তাহলে তার পূর্বে আমরা অ্যান বসাতে পারবো, ভিন্ন ক্ষেত্রে পারবো না। এরপর আমরা ও, ইউ এবং এইসের বিশেষ ব্যবহার দেখছিলাম, এবং সর্বশেষ আমরা অ্যাব্রিভিয়েশন দেখছিলাম এ অ্যানের ব্যবহারের ক্ষেত্রে। তারপর এবং সর্বশেষ লাস্টে এসে আমরা দি এর ব্যবহার শিখছি বেশ কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে। দি এর ব্যবহারটা খুব বেশি আমরা সহজেই পারবো, নির্দিষ্ট করে বোঝালে আমরা সেখানে দি ব্যবহার করব। কিন্তু আমাদেরকে মেইন ফোকাস করতে হবে নাউন আর নাউন ফ্রেজ, এই ব্যাপারটাকে আমাদেরকে মাথায় নিতে হবে, এবং কমন নাউন, এই বিষয়গুলো একটু জাস্ট মনে রাখবেন। তাহলে আশা করি আপনার গ্রামার শেখা অনেক বেশি সুন্দর হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস লেসন। স্টে সেফ। বাই।